ভুলবো না, ভুলছি না, ভুলবো না। বন্দে মাতরম। বাবা সাহেব আম্বেদকর তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। বাবা সাহেব আম্বেদকর তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। বাবা সাহেব আম্বেদকর তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। আমাদের অফিস গৃহে আমরা বাবা সাহেব আম্বেদকরের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সমবেত হয়েছি। ডায়মন্ড হারবার চাষী কৈবর্ত সমাজ, বঙ্গীয় হেলে হালিয়া চাষী কৈবর্ত সমাজ এবং বঙ্গীয় বছর এটা হয়নি, এখানে আমরা সমাবেত হয়েছি। তো আম্বেদকর বিশেষ করে এই জাতীয় আন্দোলন বা পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য উনি সংবিধানে যে ধারাগুলো রেখে গেছেন তার সুফল আমরা প্রতি মুহূর্তেই পাচ্ছি। আপনি যেখানেই যান সমাজের যে কোনো অংশে, কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক, সর্বত্র দেখবেন যে পিছিয়ে পড়া মানুষের সমাগম সেখানে হচ্ছে। এর মূলেই কিন্তু আম্বেদকর। হয়তো প্রয়োগটা ঠিকমতো হয়নি, এতদিন হয়ে যাওয়ার পরেও এখনও সংরক্ষণের প্রয়োজন হচ্ছে আমাদের দেশে। এটা কিন্তু আমার চোখে অন্তত ব্যক্তিগতভাবে মনে করি যে সঠিক ওনার ভাবনার রূপায়ণ হয়নি। তো এই আন্দোলন আমরা চাষী কৈবর্ত সমাজ দীর্ঘদিন থেকে করে আসছি। আমাদের সমাজের যারা পিছিয়ে পড়া আছি, তো আমাদের উন্নয়নের ব্যাপারটা এতদিন একদমই পুরোপুরি ধামাচাপা পড়েছিল। তো আমাদের মধ্যে নানা সে আদায়ের জন্য আমাদের এই সংগঠন। আজকে খুব খুশি হয়েছে আমি যে দেখেন আজকের এই সমাবেশে অনেকে দেখছি, অনেক তরুণ আছে, অনেক তরুণ প্রজন্মকে আমি দেখতে পাচ্ছি। আরও মানুষকে আসতে হবে। যদি আমরা আমাদের লড়াইটাকে চালিয়ে নিতে না পারি, যদি সংগঠনকে মজবুত করতে না পারি, কিন্তু আমাদের আন্দোলন ঠিকমতো চলবে না। এবং আন্দোলন যদি ঠিকমতো না চলে তাহলে আমরা আদায়ও আমাদের দাবিটা আদায় করতে পারবো। অনেক জিনিস আমাদের পাওয়ার কথা আমরা পাই না, নানান কারণে। উনি একটু আগে বলছিলেন যে আমাদের যে আয়ের উপরে ক্রিমিনাল নন ক্রিমিনাল ব্যাপারটা রয়েছে, তার উপর হাঁটিয়ে দেয় যে না তোমার হবে না। আর কেন হবে না? তার আইনটা পুরো খুঁজে দেখা। আমি মনে করি আইনের যতটুকু খুঁটিকাটি অংশ আছে আমাদের সিদ্ধান্তবাবু যত জানেন, অনেক আধিকারিকের সেটা জানা নেই। তো আমাদের এই সুযোগ, এই মানুষটাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে, দীর্ঘদিন এই আন্দোলনের সঙ্গে যুক্ত এবং খুঁটিনাটি অনেক কিছুই জানেন। আপনাদের যা কিছু জানার প্রয়োজন এবং আমাদের নিজেদের ছেলে মেয়েদের বা নিজেদের সুবিধার জন্য যেটুকুন প্রয়োজন আমরা ওই আন্দোলনের মাধ্যমে পাবো, তার জন্যে সংগঠন আমাদের মজবুত করবে। সেই সংবিধান এখন অনুসরণ করা হচ্ছে। এবার সবচেয়ে বড় জিনিস এটা হচ্ছে যে ওনার যে দুঃখ কষ্ট, শৈশবে দুঃখ কষ্ট বা বড় হওয়ার পরেও যে দুঃখ কষ্ট সহ্য করেছেন, সমাজে তথাকথিত উচ্চ বর্ণের সম্প্রদায় কর্তৃক উনি যেভাবে নিপীড়িত হয়েছেন, সেই জায়গা থেকে উনি আমাদেরকে তুলে আনার জন্যে যে সংগ্রাম করে গেছেন, সেই সংগ্রামকে আমরা স্যালুট জানাই। এবং ওনার কর্মধারা এবং ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরাও সেই জায়গা থেকে নিজেদের অধিকার আদায় করার জন্যে সমস্ত সংগঠিতভাবে আন্দোলন করব। এটাই আমাদের আজকের দিনে ওনার জন্মদিন, 135তম জন্মদিনে এটাই আমাদের অঙ্গীকার হোক। জয় ভারত মাতা কি জয়, জয় ডক্টর বি.আর. আম্বেদকর কি জয়। এই বলে আমি আমার বলছি। এবং তার মূল হোতা সিদ্ধানন্দপুর কাইত, আজকে যিনি সঞ্চালক, তাই আজকে সবার সভাপতি বিশ্বনাথবাবু এবং উপস্থিত যারা আছেন তাপসবাবু এবং সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। বক্তৃতা তো অনেক হয়, সব জায়গায় বক্তৃতা করি আমরা। আমি অনেকদিন বক্তৃতার দিক থেকে একটু সরে গেছি, দূরে। তো বক্তব্য রাখতে গেলে বাবা সাহেব আম্বেদকরের জন্ম তো বম্বে, মহারাষ্ট্র।
এবং উনি কলকাতায় অনেক দিন কাটিয়েছেন। আমি ওনার অনেক অনুষ্ঠানেও, আমি বম্বে থাকতাম, ওনার অনেক অনুষ্ঠানে আমি মানে ওনার পরলোক গমনের পরে যে সমস্ত অনুষ্ঠান বম্বেতে হয়েছে, ভীমরাও আম্বেদকর জয় ভীম করে প্রত্যেকটা অফিস থেকে বেরোতো যারা এই ওবিসি সম্প্রদায়, জয় ভীম একটা ওদের একটা নারা। যাই হোক, বাবা সাহেব আম্বেদকরের আজকের জন্মদিনে 125তম ভুলে গেছেন, সবাই জানেন। 135 দুঃখিত, 135। তো আজকের শপথ তো নিতে হবে সবাইকে যারা এসেছি এখানে। আমিও ডিটাচড ছিলাম অনেক দিন এই সংগঠনের থেকে, কারণ অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আজকে সিদ্ধানন্দবাবু বললেন আসুন, আমি বলবো নিশ্চয়ই, অবশ্যই আসুন। অনুষ্ঠান কেউ তো ভুলেনি, যাদের যাদের ডাকা হয়েছে অনেকেই এসছেন। সেই জন্য আজকের শপথ হোক বাবা সাহেব আম্বেদকরের ব্যাপারে। আর সবাই তো জানেন বাবা সাহেব আম্বেদকর সংবিধান প্রণেতা, বেশি তো করে আর কিছু হবে না। তাই আজকের সবাই যদি আমরা একটাই মন্ত্র নিই যে আমাদের এই চাষি কৈবর্ত ওবিসি সম্প্রদায়কে শক্তিশালী করার জন্যে আগামী দিনে আমরা আবার এক হব। যাই হোক, এটাই আমাদের মূল পরিচয়। আর ডক্টর বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপনের এই মুহূর্তে আমরা সকলে একত্রিত হয়েছি তার সেই মূল মন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ডায়মন্ড হারবার চাষি কৈবর্ত সমাজ অনেক দিনের সংগঠন। এই সংগঠনের সাথে আমার সংযুক্তিকরণ বা সংগঠনের সাথে আমার জড়িয়ে পড়া বলতে গেলে সেই 2014 সালে। তারপরে 2014 বা 13-14 এমনই হবে স্বাভাবিকভাবেই। সেই সময় মানে উচ্চশিক্ষার প্রয়োজনে যখন সার্টিফিকেট করার প্রয়োজন হয়, এবং আমাদের মধ্যে তো সেই সচেতনতা ছিল না যে মাহিষ্য এবং চাষি কৈবর্ত দুটো একই জাতি। তো সেই জিনিসটা এই ডায়মন্ড হারবার চাষি কৈবর্ত সমাজের পক্ষ থেকে প্রথম সামনে আনা হয়। এবং এই যে চাষি কৈবর্ত এই শব্দটা যে আদি, সেইটাও প্রথম আনা হয়। তো এই সমস্ত দিক থেকে আন্দোলনের সাথে যতটা সময় পাওয়া গিয়েছে তার মধ্যে থেকেও সময় আমরা দেওয়ার চেষ্টা করেছি। ডক্টর বাবা সাহেব আম্বেদকর নিয়ে নতুন করে কিছু বলার নেই, সেই পুরনো কথারই বারবার রিপিট করতে হয় বা পুরনো কথারই অনুবর্তন করতে হয় যে তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বিশেষ করে তার প্রয়োজনীয়তা থাকবে যতদিন এই ওবিসি সমাজের, শুধু ওবিসি নয়, ওবিসি, এসসি, এসটি, এই সমস্ত মূলত দলিত ও পিছিয়ে পড়া সমাজের প্রয়োজন যতদিন থাকবে, যতদিন না তাদের দাবি দেওয়া সম্পূর্ণরূপে মিটে যাচ্ছে, ততদিন সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর আমাদের চেতনায়, আমাদের স্মরণে থাকবেন। আমরা যে ওবিসি আমি নিজেও জানতাম। একদিন আমি আমার পাড়ায় বসে আছি, যিনি অপরেশবাবু সংগঠনের সভাপতি ছিলেন, এখন প্রয়াত, উনি একদিন হঠাৎ এসে আমাকে বললেন তুই কি ওবিসি হয়েছিস? আমি বললাম ওবিসি আমরা কী করে হবো, ওবিসি আমরা তো মাহিষ্য। আমিও আগে জানতাম যে আমরা মাহিষ্য এবং মাহিষ্যরা ওবিসি নয়, এটুকুই জানতাম। উনি প্রথম আমাকে বললেন যে এই ব্যাপার, পুরো ঘটনাগুলো বললেন এবং তুই এইভাবে এই করার পরে দেখ নিশ্চয়ই হবে। তো সেইভাবেই আমরা অ্যাপ্লিকেশন আমাকে তখন জমা করি 2014-15 সালে। সুদীপ্ত যখন বললো ওই সময় আমরা একসাথেই সবাই পড়ি, এবং তার পরবর্তী সময়ে দেখলাম যে আমার ওবিসি সার্টিফিকেটটা ওইভাবেই হয়েছে, যেটা আমরা এখন জানি যে চাষি কৈবর্ত ওবিসি মাহিশ্বর চাষি কৈবর্ত একই, আমাদের একটা ডাক নাম আর একটা আদি নাম, সেইভাবেই আমরা করেছি এবং আমরাও সাকসেসফুল হয়েছি। তো এটাই আমার বলার বিষয় যে যারা এখনও নিজেদেরকে মাহিষ্য বলছে তারা নিজেরা হয়তো জানে না যে তাদের মাহিষ্যদের আরেকটা যেটা ডাক নাম বা আগের নাম চাষি কৈবর্ত। এই সচেতনতাটা বৃদ্ধি করাই আমাদের সামাজিক সংগঠনের মূল উদ্দেশ্য। পরেশ কাকুর সঙ্গে আমার পরিচয় হয়েছিল 2016 সালে। এবার উনি একটা রাজনৈতিক প্রোগ্রাম একটা এতে আমার গ্রামে বা বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। তা গিয়ে উনি যখন
প্রোগ্রামে আমি বিভিন্ন বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছি, উনি শুধু একটা কথা মানে গিয়ে শুধু আমাদের মানে অ্যাকচুয়াল আমাদের গ্রামগুলো সব মাইস্য বা কৈবত্য ছিল, উনি এইগুলো বাড়ি বাড়ি দেখি বলছে। এবং সঙ্গে আমার সঙ্গে একটা ছেলে ছিল, বলে কী রে লোকটা শুধু শুধু এই বলছে, কী ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। আমিও একটু অন্যরকম মানে ভাবলাম কী জিনিসটা, এবং আমি জানতাম মাইস্য কৈবত্য কী জিনিসটা অত, তবে ডিটেলস অত জানি না। এই নিয়ে একবার বাবাকে বলছিলাম, বাবা আমরা তাহলে কী জাতি? বাবা বলে দেখ আমাদের ঠাকুরমশাই আছে, উনি অ্যাকচুয়াল বলে তোরা কিন্তু কৈবত্য। এটা আমি জানলাম যে তার পরবর্তী যে কৈবত্য মাইস্য একই জিনিস, শুধু নাম আলাদা। তারপরে কাকুর কাছে বললাম যে তাহলে আমরা তো ওবিসি হতে পারি। তা উনি তারপরে মারা গেলেন, তারপরে আর কিছু করা হয়নি। আর আমাদের তো সত্যি বলতে কি আমাদের আমি বর্তমান যা আজকে রাজনৈতিক সামাজিক সমস্ত পরিপ্রেক্ষিতে দেখতে পাই যে আমরা যে মাইস্য বা কৈবত্য, আমরা তো একসময় আমরাই কিন্তু গোটা পশ্চিমবাংলা মানে বিশেষ করে রাঢ় বঙ্গভূমি এইসব অঞ্চলগুলোতেই আমরাই কিন্তু একসময় আমরা শাসকের মতো আমরা দাপিয়ে বেড়াতাম। কিন্তু আজকের বিভিন্ন কারণে আমি অনেক মানে ঘেটে ঘুটে দেখেছি যে আমরাই আজকে সবচেয়ে পিছনে পড়ে গেছি, বিশেষ করে স্বাধীনতার পরবর্তী সময়ে। আমি যখন রাজমণি সিরিয়াল দেখছিলাম, এই যে রাজমণি সিরিয়ালটা হয়, দেখলাম রাজমণির মন্দির প্রতিষ্ঠা মানে করা নিয়ে অনেক কিছু আমি দেখলাম যে সত্যি আমরা অনেক পিছিয়ে আছি। হ্যাঁ, শুধু আমরা সংরক্ষণ তো আগামী দিনে এটা তো মানে এটার জন্য চলছে আন্দোলন, হওয়া দরকার আছে এরকম, সেরকমভাবে এটা হওয়ার মাধ্যমে যেমন আমরা আর্থিকও শক্তিশালী হব, কিন্তু আমাদের সচেতনতারও প্রয়োজন আছে। আমাদের যেমন কাকু যেরকম মানে দেখি ফেসবুকে লেখেন যে আমাদের প্রতিনিধি পাঠানো হয় মানে নেই, হয়তো আমাদের এখান থেকে ডায়মন্ড হারবার থেকে বলুন বিভিন্ন মাইস্য অঞ্চলে মানে প্রতিনিধি যায়, কিন্তু তারা কখনো আমাদের কথাও গিয়ে বলে না যে আমরা মাইস্য বা কৈবত্য এই কথাগুলো কখনো আমাদের নামে বলে না। দিদি জেনে বললেন যে স্যারের সঙ্গে যোগাযোগ করলে ওবিসি সার্টিফিকেটটা হয়। প্রথমে জমা দেওয়ার পরে 1 বছর পরেও আমার ওবিসি সার্টিফিকেটটা হচ্ছিল না। 2012-তে জমা দিয়েছি, কোনো কারণে মানে দিচ্ছিল না। স্যার বললেন যে আরটিআই করার সঙ্গে সঙ্গে 1 সপ্তাহের মধ্যে আমরা 3 ভাই বোনের, আমরা 4 ভাই বোন, কিন্তু দিদি অলরেডি চাকরি পেয়ে গিয়েছিলেন। তা আমার দাদার আমার ভাইয়ের 3 জনের ওবিসি সার্টিফিকেটটা আরটিআই করার পরে পেলাম। তো বেশ কিছু বছর স্যার আমাদের আমি রাধানগর ওখানেই আমার বাড়ি, বাপের বাড়ি, আর স্যার আমার পাশের গ্রামেই চাকরি করেন। তা এমনি যাতায়াতে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। কিন্তু 2025-এ ডিসেম্বর মাস থেকে যখন প্রাইমারি ইন্টারভিউর জন্যে আমাদের কল হচ্ছিল, মানে আমাদের যখন কল লেটার ছাড়ছিল, আমি জানতাম না যে রিভ্যালুয়েশন করতে হয়। যখন আমি জানলাম, আমি যথারীতি যেমন প্রসেসে রিভ্যালুয়েশন করলাম। এখানে বেশ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ আমাকে ডেকে পাঠালো যে আপনারটা ক্যান্সেল করব। কেন না, আপনি আপনার বাবাকে টিচার দেখিয়েছেন কেন? কি টিচার? আমি বললাম আমার বাবা তো স্কুল টিচার। আমি প্রথমেই টিচার দেখিয়েই আমার ওবিসি সার্টিফিকেটটা তৈরি করেছি। বললো গেজেটেড অফিসার বলে আপনাকে ক্যান্সেল করলাম। ফ্যামিলি তা আমাকে যে কারণে দেখিয়েছেন সেই কাগজটা অন্তত দিন, আমি দেখে কি করা যায়। তারপর স্যারের সঙ্গে কথা বললাম। স্যার আমাকে বললেন যে প্রথমে ওদেরকে মানে এসডি অফিসে একটা দরখাস্ত করলাম। প্রথমে তো আমার সঙ্গে খুবই বাজে ব্যবহার করেছিল ওরা, মানে নক্করজনক ব্যবহার করেছেন। আমি ওদের সঙ্গে কোনো বাজে ব্যবহার করিনি। আমার মার ইনকাম, বাবা মারা গিয়েছেন 1.5 বছর আগে, আর মা পেনশন পান। বললো যে মার পেনশনের কাগজটা আনতে হবে। যথারীতি অরিজিনাল সার্ভিস বুক চেয়েছি। আমি স্যারকে রিকোয়েস্ট করলাম, স্যার আমি অরিজিনাল সার্ভিস বুক কোথায় পাবো? আমার মা পেনশন পান, সে তো পেনশন অফিসেই আছে, আমাকে কে দেবে বলুন? তা যথারীতি বাড়িতে খোঁজখবর নেওয়ার পরে দেখলাম যে আমার বাবা একটা ডুপ্লিকেট সার্ভিস বুক করেছিল। সেটা দেখালাম। 83 সালে বাবা 40 বছরের মানে বয়স অনুসারে যে ওটাকে কী বলে পে গেজে, ওটা কত আছে দেখে আমাকে রিজেক্ট করে দিলেন। আমি গেলাম, চিন্তা বলছি সেইগুলো বই আকারে সেগুলো পড়ানো হচ্ছে, আর এদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, ঠিক যেমন আমাদের ডক্টর জিকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। এটা মনে হয় আমাদের একটা দাবি রাখা উচিত সংগঠনের পক্ষ থেকে। প্রত্যেক যদি জেলা কমিটি থাকে, সেই জেলা কমিটি এসডিওর কাছে একটা দাবি রাখবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রত্যেক জেলায় বা ব্লকে যদি এই সংগঠন থাকে, এক দিন গোটা 365 দিন ধরে আন্দোলন করতে, প্রচুর টাকা পয়সা লাগবে, সেই জেলার দায়িত্ব নিতে হবে।
একটা দিন এসডি অফিসে ডেপুটেশন, মহকুমা অফিসে ডেপুটেশন, বিভিন্ন জায়গা থেকে আসবে। অর্থাৎ জানাতে হবে যে এই সংগঠনগুলো আছে, চাষি কৈবত্য সমাজ মাঝে বেশ উঠেছিল সংগঠনগুলো, সবটাই সীতানন্দ বাবু বা আরও কয়েকজন। এখানেই প্রোগ্রাম হয়েছে, লোকের লোকারণ্য, লোক ঘরে নেই, সেইদিকে লোক, এই ঘরে লোক ভর্তি, ওখানে ভর্তি, চারিদিকে ভর্তি। আমাদের কাছে কথা হচ্ছে যারা এই সুযোগগুলো নেন 100%-এর মধ্যে 30% তারা থাকে, 70% চলে যান সুযোগ নিয়ে, 70% তারা সুযোগ নেন, চলে যান। ফোন করে পাওয়া যায় না, ফোন করলে আসেন না। তাহলে আমাদের একটা সিস্টেম করতে হবে সংগঠন চালাবার জন্য, যাদের জন্য কাজ করা হবে। এটা আমি বলছি কেন, বিনা পয়সায় কাজ করা ঠিক নয়। সরকার বিনা পয়সায় কাজ করছে, আমরা কেন করব? যাদের কাজ করবেন তাদেরকে ধরে নিতে হবে যে তারা থাকবে কি থাকবে না, তারা সংগঠনে কোনো প্রোগ্রামে বা কোনো মিছিলে বা কোনো অনুষ্ঠানে আসবেন কি আসবেন না। সেই জন্য তাদের কাজ করতে গেলে সংগঠনকে একটা সামান্য অ্যামাউন্ট দিতে হবে। এটা জানি অনেকে না বলবেন, কিন্তু এটা দরকার আছে। সংগঠনটা শুধু দু একজনের পকেট দিয়ে চলা ঠিক নয়। এখানে যে মিটিংটা হয়েছিল বড় প্যান্ডেল করে, এখানে আমাদের তখন অ্যাডিশনাল এসপি ছিলেন না, তখন এসডিপিও ছিলেন, পরে অ্যাডিশনাল এসপি হয়েছেন মিতুল কুমার দেব। তিনি এসেছিলেন, এসে পিঠ চাপড়ে বলেছেন না একটা ভালো সংগঠন হচ্ছে। তাহলে আধিকারিকরাও তারা বুঝতে পারছেন যেগুলো হয়, করা যায়। আমাদের সভাপতি মহাশয় বলেছেন যে জনগণ যেখানে, সেখানে কিন্তু আধিকারিকরা ভয় পায়, অর্থাৎ কাজ হয়। ঠিকই বললেন যে কাজটা অন্তত প্রায় 1 বছর বা 8 মাস 9 মাস তাদেরকে ঘোরানো হলো, কাজটা 1 সপ্তাহে করে দেওয়া যেত। তা যেমন আমরা ছোটোবেলা পড়েছি 10টা লাঠিকে ভাঙা যায় না, একটা লাঠিকে ভাঙিয়ে রেখে দেওয়া যায়। তা আমরা যদি 10টা লাঠি সমস্ত ব্লকে, সমস্ত মহকুমা বা জেলাতে যদি আমরা এগুলো করতে পারি, ধরুন আমরা যারা এসেছি আমরা 5 জন করে যদি আনি, তাহলে এখানে যদি 20 জন থাকে 100 জন। সেই গভীরতা আমার নেই। আমি খুব সামান্য একজন মানুষ, অনেক বড় বয়সে একটা ওবিসি সার্টিফিকেট পাওয়ার লোভে জাতি সংগঠন করার কথা প্রথম ভাবি, এবং সেই ভাবনা চিন্তা থেকে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যেটুকু পড়াশোনা করেছি তাতে দেখেছি যে বাবা সাহেব আম্বেদকর এমন একটা চরিত্র, এমন একটা মানুষ যিনি ভারতবর্ষের সমস্ত মানুষের জন্য ভাবনা চিন্তা করেছেন। শুধু মুচির জন্য নয়, শুধু মেথরের জন্য নয়, শুধু এসসির জন্য নয়, শুধু এসটির জন্য নয়, শুধু ব্রাহ্মণের জন্য নয়, তিনি ভারতবর্ষের সমস্ত জনগোষ্ঠীর প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দেওয়ার জন্য স্বপ্ন দেখেছিলেন, সমতার সমাজ গড়তে চেয়েছিলেন। এবং সেই সমতার সমাজ গড়তে গিয়ে তিনি ভারতবর্ষের মোট জাতিগোষ্ঠীগুলোকে 6743টা জনগোষ্ঠীকে চিহ্নিত করেছিলেন। সেই 6743টা জনগোষ্ঠীকে 4টে ভাগে ভাগ করেছিলেন, এবং তাদের মধ্য থেকে আজকের এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল এই 4টে বা অসংরক্ষিত এই 4টে ভাগে ভাগ করা হয়েছে। এবং প্রতি 10 বছর অন্তর এইগুলোকে ক্লাসিফিকেশন করে, পুনর্মূল্যায়ন করে তাদেরকে আবার সেই রকম ভাবে সুযোগ দেওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কায়েমি স্বার্থবাদী দল, ভারতবর্ষের শাসক শ্রেণী কোনোদিন সেই কাজগুলো করেনি। যে সংরক্ষণ দিয়েছিলেন তিনি মাত্র 10 বছরের জন্য রাজনৈতিক সংরক্ষণ। সেই রাজনৈতিক সংরক্ষণকে কায়েমি স্বার্থবাদী দল, ওই বর্ণ হিন্দু দল শাসন ব্যবস্থা কায়েম করে রাখার জন্য নিজেদের স্বার্থে প্রতি 10 বছর অন্তর কেউ না বলা সত্ত্বেও সেটাকে এক্সটেনশন করতে করতে আজকের 80 বছর চলে গেল। আর কেবলমাত্র সামাজিক সংরক্ষণ, যেটা পুনর্মূল্যায়ন করে প্রত্যেকটা মানুষকে সমতার সমাজ গঠনের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বলেছিলেন, সেই পুনর্মূল্যায়ন আজও হয়নি। বলতো কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে পিছিয়ে পড়া মানুষ আজও পিছিয়ে পড়ে আছে, আর সংরক্ষণের সুযোগ নিয়ে একটা শ্রেণী যারা এগিয়ে গেছে তারা এগিয়ে চলেছে। এই পুনর্মূল্যায়ন চাই আমরা। বঙ্গীয় হালিয়া চাষী কৈবর্ত সমাজ, বঙ্গীয় কৈবর্ত মাইশ্য ঐক্য মঞ্চের পক্ষ থেকে বারে বারে দাবি করছি এটাই, যে বাবা সাহেব আম্বেদকর যে সামাজিক সংরক্ষণ দিয়েছিলেন সেটা কোনোদিন 10 বছরের জন্য দেয়নি, সেটা তিনি সারা জীবনের জন্য দিয়েছিলেন। এবং তিনি সেটাকে 10 বছর অন্তর পুনর্মূল্যায়ন করার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন
যারা এগিয়ে যাবে তাদেরকে ওই সংরক্ষণের আওতার বাইরে নিয়ে আসতে হবে, যারা পিছিয়ে পড়বে তাদেরকে সংরক্ষণের আওতায় আনতে হবে। আজ পর্যন্ত সেই কাজটা হয়নি। আমরা দেখতে পাই আজও পশ্চিমবঙ্গের বুকে এসসি সমাজের মাত্র কয়েকটি জনগোষ্ঠী ছাড়া সেই পিছিয়ে পড়া কাওড়া, কোরঙ্গা, মুচি, মেথর, ডোম তারা সেই অজ্ঞতার অন্ধকারে পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এসটি সমাজের ওই একই অবস্থা, আমরা দেখতে পাচ্ছি ওবিসি সমাজের ওই একই অবস্থা। আর পশ্চিমবঙ্গের সব থেকে বঞ্চিত, নিপীড়িত, শোষিত জাতি হচ্ছে এই চাষি কৈবর্ত সমাজ। এই চাষি কৈবর্ত সমাজের যে ইতিহাস, সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই তরুণ প্রজন্মের রামানন্দ যে কথাগুলো বলছিল যে আমাদের জনপ্রতিনিধিত্ব দরকার। হ্যাঁ, আগে রাজতন্ত্র ছিল, যে রাজার রাজত্বে রাজার দায়িত্ব ছিল সমাজের প্রত্যেকটা মানুষের উন্নয়নের জন্য কাজ করার। আজকের সেই জায়গা থেকে গণতন্ত্র হয়েছে। গণতন্ত্রের পীঠস্থান যে আইনসভা, সেই আইনসভায় আইন প্রণয়ন হয় কাদের জন্য? সমাজের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা জনগোষ্ঠীর মানুষের জন্য। আজকে সেই জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব যদি না থাকে, সেখানে যদি সক্রিয় মানুষ না থাকে, সেখানে যদি আমাদের কথা বলার মানুষ না থাকে, তাহলে আমাদের উন্নয়ন হবে কি করে? এটা সত্য কথা। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অগ্রণী জাতিগুলোর মধ্যে অন্যতম ছিল এই কৈবর্ত জাতি। এই কৈবর্ত জাতি ভারতবর্ষের একটা অন্যতম জাতি শুধু নয়, এদের শৌর্য, এদের বীর্য, এদের ঐতিহ্যের কথা ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লিখিত আছে। রুদক দীপক ভীম থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের স্বাধীন তাম্রলিপ্ত জাতীয় সরকারের কথা আমরা কেউ ভুলি নাই। আমরা ভুলি নেই সতীশচন্দ্র সামন্ত, সুশীল ধারা, মাতঙ্গিনী হাজরার কথা আমরা ভুলিনি। বীরেন্দ্রনাথ শাসমলের কথা আমরা ভুলিনি। হেমচন্দ্র কানুনগোর কথা আমরা ভুলিনি। আদামোহন দাসের কথা আমরা ভুলিনি। ওই বসন্ত বিশ্বাসের কথা আমরা আজও স্মরণ করি। রানী রাসমণির কথা, যে রানী রাসমণি ভারতবর্ষের সনাতনী সমাজের বিপদের সময় যখন একদিকে ওই ব্রহ্ম সমাজের তালে পড়ে দলে দলে হিন্দু সমাজ ব্রাহ্ম সমাজের ধর্মান্তরিত হচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, আর একদিকে মুসলিম সমাজে ধর্মান্তরিত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এক দলিত সমাজের নেত্রী রানী রাসমণি রুখে দাঁড়িয়েছিলেন। তিনি দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করেছিলেন। যে দক্ষিণেশ্বরের মন্দির গঠন করতে গিয়ে তার প্রতিটা পদে পদে আমরা দেখেছি তার বিপদ। সেই বিপদের মোকাবিলা করে তিনি গড়ে তুলেছিলেন আজকের অন্যতম পীঠস্থান সেই রানী রাসমণি। যে রানী রাসমণি কোনোদিন বিবেচনা করেনি, তিনি কোনোদিন শুধু কৈবর্ত জাতির জন্য কাজ করেনি, তিনি জেলে হেলেকে কৈবর্ত, কামার, কুমোর, মুচি, মেথর, মুসলিম, হিন্দু, মুসলিম সবাইয়ের জন্য কাজ করে গেছেন। তিনি এমন একটা চরিত্র, যে চরিত্র তাকে লোকমাতার আসনে স্থান দিয়েছে। আজকের আমরা আমাদের সংগঠনের আইকন সেই রানী রাসমণি। আমরা বলছি সেই রানী রাসমণির চরণ তলে আমরা আশ্রয় নিয়েছি। সেই রানী রাসমণিকে গুরুমার আসনে বসিয়ে আমরা আমাদের সংগঠন গড়ে তুলেছি। আগামী দিনে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় আমাদের এই সংগঠন নিবেদন করতে দলে দলে যোগ দিন। বাবা সাহেব আম্বেদকরের পদমূর্তিতে জলমাল্যদান করতে দলে দলে যোগ দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বাবা সাহেব আম্বেদকর অমর রহে, অমর রহে, অমর রহে। বাবা সাহেব আম্বেদকর অমর রহে, অমর রহে, অমর রহে, অমর রহে, অমর রহে। বাবা সাহেব আম্বেদকর তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, বাবা সাহেব আম্বেদকর তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, বাবা সাহেব আম্বেদকর তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম। বাবা সাহেব আম্বেদকর কি, বাবা সাহেব আম্বেদকর কি, নেতাজি সুভাষ চন্দ্র বসু কি, নেতাজি সুভাষ চন্দ্র বসু কি। ভারত মাতা কি, ভারত মাতা কি, স্বামী বিবেকানন্দ কি, স্বামী বিবেকানন্দ কি। বন্দে মাতরম, মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
বাবা সাহেব আম্বেদকর কি জোরে বলুন, বাবা সাহেব আম্বেদকর কি, বাবা সাহেব আম্বেদকর কি। ভুলছি না, ভুলবো না, বাবা সাহেব আম্বেদকর তোমায় আমরা ভুলছি না, ভুলবো না।